দেখো আমরা শুরু করছি আয়তক্ষেত্র। দেখো ভালো করে এই ছবিটাতে দেখো, লক্ষ্য করো যে এই বাহুটার সঙ্গে এই বাহুটা হচ্ছে সমান্তরাল। সমান্তরাল মানে হচ্ছে, যেমন দেখো এই বাহুটা দেখো, যদি দুদিকে যদি বর্ধিত করি এরা কোনোদিন কোথাও মিলবে না। এর মানে এরা হচ্ছে পরস্পর সমান্তরাল। কিন্তু একটা বাহু এইদিকে যাচ্ছে আর একটা বাহু এইদিকে যাচ্ছে, এরা কিন্তু একটা জায়গায় মিলে যাবে। এরা সমান্তরাল নয়, এরা হচ্ছে অসমান্তরাল। তো এইরকম যদি সমান্তরাল বাহু থাকে, দেখো এটার সঙ্গে এটা সমান্তরাল, এর সঙ্গে এটা সমান্তরাল, তো এটার নাম হচ্ছে সামান্তরিক। ক্লিয়ার? তাহলে তোমরা বলবে স্যার এই চিত্রে দেখো, যে এই চিত্রে এটার সঙ্গে এটা কি আছে? সমান্তরাল। এর সঙ্গে এ কি আছে? সমান্তরাল। তো এটা কি একটা সামান্তরিক? তাহলে স্যার এটাও সামান্তরিক, এটা সমান্তরিক? একদমই। কিন্তু এই সামান্তরিকটার আর এই সামান্তরিকের পার্থক্য থাকার জন্য এর নামটা পাল্টাবে। কি পাল্টাবে? দেখো লক্ষ্য করো ভালো করে। আচ্ছা, এটা যাওয়ার আগে একটু বলে দিই, এই যে ছবিটা আছে, এই ছবিটাতে তোমরা লক্ষ্য করো যে এটার সঙ্গে এটা সমান্তরাল আছে স্যার, কিন্তু এর সঙ্গে এটা কিন্তু সমান্তরাল নেই। কেন? যদি আমি এটাকে বর্ধিত করি, দেখো কোথাও না কোথাও এরা গিয়ে মিট করে যাবে, মিলিত হয়ে যাবে। তাই এরা কি সমান্তরাল হবে? হবে না। তো দেখো ভালো করে লক্ষ্য করো, এখানে দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল, আর এখানে এক জোড়া বাহু সমান্তরাল। যেখানে মাত্র এক জোড়া সমান্তরাল তার নাম ট্রাপিজিয়াম। আর যেখানে দুটোই মানে দুজোড়াই সমান্তরাল তার নাম কি? সামান্তরিক। এবার গল্প হচ্ছে, স্যার এখানে তো দুজোড়া সমান্তরাল আছে, তো সামান্তরিক হচ্ছে, কিন্তু পার্থক্য কেন হচ্ছে স্যার? কারণ দেখো, এখানে এটা কোণের সাথে এই কোণটা সমান আছে, আবার এর সাথে এর সমান আছে, কিন্তু দেখো এর সঙ্গে এটা সমান নয়। আবার দেখো এই কোণটা ছোট আছে, এই কোণটা বড় আছে, কিন্তু এখানে দেখো প্রত্যেকটা কোণ কি আছে? সমান আছে। যখন প্রত্যেকটা কোণ সমান থাকবে, মানে দেখো লক্ষ্য করো যে এইখানে দেখো, এই যে এই কোণটা আর এই কোণটা, দুটো কোণই কিন্তু মানে একই বাহুর সঙ্গে যুক্ত আছে। এখানে দেখো এই কোণটার সঙ্গে এই কোণটা কিন্তু একই বাহুর সঙ্গে যুক্ত হয়ে আছে। দুটো কোণ যদি এরকম সমান হয়ে থাকে, তখন আমরা বলতে পারি কি বলো? আয়তক্ষেত্র। তো এটার নাম হচ্ছে আয়তক্ষেত্র। বুঝতে পেরেছো? এবার যখন আমরা বলবো বর্গক্ষেত্র, তাহলে বলবো যে আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ সমান, প্রত্যেকটা বাহু সমান হবে। তা কোণ সমান থাকবেই, বলবো যে আয়তক্ষেত্রের প্রত্যেকটা বাহু সমান তার নাম বর্গক্ষেত্র। তাহলে এইটার নাম কি বলো? এইটার নাম হয়ে গেল বর্গক্ষেত্র। দেখো সবগুলো বাহু কি আছে? সমান আছে। তাহলে বলো তো, এটা একটা সামান্তরিক হবে কি হবে না? এটাও সামান্তরিক হবে, এটাও সামান্তরিক, এটাও সামান্তরিক। কিন্তু এই সামান্তরিকটার নাম আয়তক্ষেত্র, আর এই সামান্তরিকটার নাম বর্গক্ষেত্র। কথা বুঝলি কি বুঝলে না? তা যত আয়তক্ষেত্র হোক, বর্গক্ষেত্র হোক, সবাইকে এক একটা সামান্তরিক। কথা বুঝলি কি? তাহলে সামান্তরিকের ক্ষেত্রটা অনেক বড়, আর আয়তক্ষেত্র একটু ছোট, লিমিটেডের মধ্যে পড়ে গেল। এটা আবার কি? এটা আয়তক্ষেত্রের ভাগ। আবার যদি বলে কাকে বলে বর্গক্ষেত্র, তো কি বলতে পারো? যে আয়তক্ষেত্রের প্রত্যেকটা বাহু সমান। বা যদি কোনো একটা আয়তক্ষেত্রের প্রত্যেকটা বাহু সমান থাকে, তার নাম কি বলবো? বর্গক্ষেত্র। ক্লিয়ার না? যদি বলি আয়তক্ষেত্র কাকে বলে, তার বলবো যে সামান্তরিকের, তাই তো, যে সামান্তরিকের মিনিমাম কি বলো, আহ বাহু বলবো না, আমরা কোণ বলবো, প্রত্যেকটা কোণ কি থাকবে? সমান থাকবে, তার নাম কি? আয়তক্ষেত্র। আর যদি বলি সামান্তরিক কাকে বলে, তাহলে যে চতুর্ভুজের তখন বলবে, যে চতুর্ভুজের দুই জোড়া বাহু কি থাকবে বলো? পরস্পর সমান্তরাল, তার নাম সামান্তরিক। কথা বুঝছো কি? তার মানে এরা কিন্তু সবাই কিন্তু সামান্তরিকেরই সব মানে অংশ, পার্ট, কিন্তু এর একটা স্পেশাল নাম দিচ্ছি, তাই তো। তো যখনই বলবে আয়তক্ষেত্র কাকে বলে, তাহলে যে সামান্তরিকের কথাটা বলবো। যখন বলবো বর্গক্ষেত্র কাকে বলে, তাহলে যে আয়তক্ষেত্রের কথাটা বলবো। বলবো যদি বলে সামান্তরিক, যে চতুর্ভুজের কথাটা বলবো। বুঝেছি? ক্লিয়ার আশা করি। ঠিক আছে, এবার আমরা আলোচনা করব আয়তক্ষেত্র নিয়ে, কারণ চ্যাপ্টার হচ্ছে আমাদের কি বলো? আয়তক্ষেত্র। ক্লিয়ার না? ক্লিয়ার না? চলো এবার তোমরা একটু বুঝবে যে এখান থেকে কি কি মনে রাখতে হবে। শোনো মন দিয়ে, খুব ধ্যান দিয়ে বোঝো। যখনই আমি তোমাকে বলবো আয়তক্ষেত্র আঁকো, তো আয়তক্ষেত্র আঁকার সময় মানে হচ্ছে তোমার মাথায় এইটা চিত্র আসবে কি? একটা অবশ্যই সামান্তরিক থাকতে হবে, এবং সেই সামান্তরিকের এই কোণগুলো কি থাকবে? পরস্পর সমান থাকবে। এটা কি একটা বলো? আয়তক্ষেত্র।
ক্লিয়ার না? ক্লিয়ার না? আমি বললাম আয়তক্ষেত্র আঁকো, আর তুমি বলছো স্যার এই যে স্যার আঁকলাম স্যার আয়তক্ষেত্র, এই যে আঁকলাম আয়তক্ষেত্র শেষ। দুটো একই না আলাদা আছে? আলাদা। যখন বলবো আয়তক্ষেত্র মানে এরকম ছবি হবে নিশ্চয়ই, এরকম হবে না। ঠিক আছে, এর জন্য নিয়ম আলাদা আছে। আমরা যেহেতু এখন আয়তক্ষেত্রে আছি, তার জন্য যেগুলো নিয়ম জানবো, মন দিয়ে বুঝবে। দেখো লক্ষ্য করো ভালো করে, এই যে বাহুটা আছে লম্বা বাহুটা, এটার নাম হচ্ছে দৈর্ঘ্য। আর এই যে ছোট বাহুটা আছে, এর নাম প্রস্থ। বুঝছো কি বুঝছো না? তাহলে যেটা বাহু বড় তার নাম, ছোট যেটা প্রস্থ। ফাইন। দৈর্ঘ্যকে আমি নাম দিলাম এল দিয়ে, মানে লেন্থ। আর প্রস্থকে বললাম বি দিয়ে, বি মানে ব্রেথ, ব্রেথ মানে হচ্ছে চওড়া। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্যটা এল বললাম, প্রস্থটা আমি বি বললাম, এল আর বি বললাম। এবার তোমাকে বললাম যে এই যে ঘরটা আছে বা আয়তক্ষেত্রটা আছে, এই আয়তক্ষেত্রের আমি তোমাকে বললাম পরিসীমা কত। আয়ত ক্ষেত্রের পরিসীমা কত? যদি তোমাকে পরিসীমা বের করতে বলে, তাহলে কি করবে শোনো, ভালো করে বোঝো। অবশ্যই সূত্র মুখস্থ করবো, তার আগে দেখে নেবে যে পরিসীমা কথার মানেটা কি অ্যাকচুয়ালি। তো পরিসীমা মানে চারদিকের যে সীমানাটা, সেটা আমাকে বের করতে বলেছে। সীমাটা কিন্তু ঠিক আছে, সীমানা, ওটাকে বলি পরিসীমা বলছি। ঠিক, এটাকে অনেক সময় নাম দেওয়া হয় পরিধিও বলে। আবার অ্যাকচুয়ালি পরিধি পরিসীমা একই জিনিস, কিন্তু পরিধি কথাটা বেশি ব্যবহৃত হয় বৃত্তের ক্ষেত্রে, গোল থাকলে ওটা পরিধি বলি, চার কোণা আছে পরিসীমাই বলবো। ঠিক, তো সীমা মানে কি? সীমানা মানে তুমি যদি, তোমার যদি এটা জমি থাকে, তুমি সেই জমিটাকে বেড়া দিয়ে ঘিরছো, তো কি সীমানা বরাবর দেবে না মাঝে দেবে? সীমানা বরাবর। তাহলে তোমাকে জানতে হবে কতখানি লম্বা আমাকে বানাতে হবে আমার বেড়াটাকে। তা লম্বা মানে কি, দেখো তো এখান থেকে এটা মান নেবে, এখান থেকে এটা মান নেবে, এটা এখান থেকে এটা সবগুলো কি করে যোগ করবে নিশ্চয়। তাহলে তাহলে এই রকম মাপের কটা, দুটো না? দেখো এই একটা এই একটা, তো এল কটা? দুটো এল। তাহলে তাহলে তোমরা বলবে স্যার এল দুটো, আর বি কটা আছে? তাহলে বি যোগ বি মানে তাহলে দুটো বি। তাহলে তাহলে এল যোগ যদি বি করে আমি 2 দিয়ে গুণ করে দিই, তাহলে পেয়ে যাবো না পরিধি বা পরিসীমা। এল প্লাস বি মানে এইরকম মাপের একটা বেড়া বানালাম, এইরকম মাপের একটা বেড়া বানালাম, যতটা মোট লম্বা হলো ওটাকে যোগ করলাম, দিয়ে 2 গুণ করে দিলাম, মানে কি ডবল হয়ে গেল। তাহলে আর দেখো এল কটা হয়ে গেল? দুটো। আর বি কটা হয়ে গেল? দুটো। ওই যে টুটাকে ব্র্যাকেটে মানে নিয়ে এল প্লাস বি করে দিলাম। জিনিসটা বোঝা গেছে না? যায়নি? বুঝতে পেরে গেছো? তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা হচ্ছে 2 × L+B, এর মানে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। আর যদি এত কিছু মাথায় না রাখতে পারো, তাই এক কাজ করবে, এই এল যোগ বি ফের এল যোগ বি লিখবে, তবুও বের হবে, টাইমটা বেশি লাগবে তার। কোথায় বুঝলে কি বুঝলে না? কাউকে আমি বলে দিলাম, বলো লম্বা আছে 10 মিটার, চৌড়া আছে 5 মিটার, যে বুদ্ধিমান আছে 10 আর 5 15, 15 2 30 বলে দিল। এই 10 আর 5 15, 15 2 30। আর যে বোকা আছে, 10 আর 5 কত হলো? 15, 15 আর 10 25, 25 আর 5 30। কোনটা ভালো লাগে শুনতে, সেকেন্ডটা না প্রথমটা? প্রথম বুদ্ধি বের করো। হ্যাঁ, ঠিক আছে, একটু বুদ্ধিমানের কাজ করতে হবে। হ্যাঁ, ওকে, তাহলে একটা ক্লিয়ার ব্যাপার হয়ে গেলো। তাহলে নাম্বার 2, এতক্ষণ জানলাম পরিসীমা মানে সীমানা জানলাম, আমার সীমানা কতখানি লম্বা আছে। এবার আমি বের করব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফল কথার মানে হচ্ছে কতটা জায়গা আছে, এরিয়া কতটা আছে। শোনো মন দিয়ে, ক্ষেত্রফল মানে হচ্ছে কতটা জায়গা আছে। এই যে এইটা হচ্ছে আমার জায়গা কতখানি। কথা বুঝছো কি বুঝছো না? এটা জায়গা কিনা বলো? এটা জায়গা, যেখানে তুমি বসছো বা যেখানে তুমি জমিতে ধান লাগাচ্ছ বা যে কাজটা তুমি করছো, সেটা জায়গা কতখানি আছে। তো যখনই জায়গা বের করতে বলবে, জাস্ট সিম্পলি কি করবে, এই যে লম্বাটা আছে আর এই চওড়া আছে, দুটোকে গুণ করবে, তাহলে এই জায়গাটা তুমি পেয়ে যাবে। বুঝলে কথাটা? লম্বা আর চওড়া গুণ করবে, তাহলে কি লম্বা কত? এল আছে, চওড়া কত? বি আছে,
তাহলে এল বি বা এল গুণ পি মানে এল বি, ঠিক আছে? এটা হচ্ছে ক্ষেত্রফল, মনে থাকবে। তোমাকে বললাম একটা এরকম জায়গা আছে আয়তকার, দৈর্ঘ্য বললাম তোমাকে 20 মিটার, কত বললাম 20 মিটার, আর চওড়া বললাম তোমাকে 10 মিটার। তো কত হবে তাহলে বলো? তাহলে 20 × 10 মানে 200 বর্গ মিটার। এবার স্যার কেন আসছে কথাটা বর্গ? কারণ দেখো এখানে মিটার এখানে মিটার গুণ করলে মিটার স্কোয়ার, এই জন্য বর্গ মিটার। তাহলে এটা কি লিখবো? এটা কিন্তু লিখবো স্কোয়ার ইউনিট, মানে একক যা থাকবে এককটা স্কোয়ার লিখবো, স্কোয়ার মানে বর্গ, ঠিক আছে? বা বাংলায় লিখলে পরে বর্গ, বাংলায় বলে কি বলবো? বর্গ, বর্গ একক। বর্গ এই জন্যই বলছি কারণ যেহেতু এখানে একটা আছে স্কোয়ার, এখানে মানে একক, এখানে একটা একক, দুটো গুণ করলে পরে এককের স্কোয়ার আসে। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে দুটো ফর্মুলা ক্লিয়ার তাহলে আশা করি। বুঝছো কি বুঝছো না? তোমাকে বললাম তোমরা যেখানে বসে আছো এরিয়া কত, তাহলে যদি এরিয়া বের করতে হয়, এরিয়া মানে ক্ষেত্রফল, কত জায়গা আছে, তো কি করতে হবে? লম্বা আর চওড়া কি গুণ করতে হবে। তাহলে লম্বা আছে মনে করো 8 ফিট, 10 ফিট, আর চওড়া আছে 8 ফিট, তো 10 × 8 = 80, 80 স্কোয়ার ফিট। কথা স্কোয়ার কথাটা বলতে হবে, কেন জায়গা বলছি আমরা না, জায়গা মানে স্কোয়ার, মনে থাকবে তো? তাহলে এটা জায়গা কত? 80 স্কোয়ার ফিট। বুঝছো? বাড়ি তুমি ছাদ ঢালাই করবে, ছাদ ঢালাই করবে, তাহলে তুমি, হ্যাঁ বলো, যখন তুমি ঢালাই করবে তুমি বললে যে কত আছে লম্বা, তো বলছে 30 ফিট লম্বা, ক্লিয়ার? আর চওড়া কত আছে? বলছে তোমার গিয়ে 25 ফিট আছে চওড়া, একটা এক্সাম্পল বললাম। তাহলে 30 ফিট কি বললাম লম্বা, 25 ফিট চওড়া, তা বললাম কতখানি টোটাল এরিয়া আমাকে ছাদ ঢালাই করতে হবে, তাহলে 30 × 25, তাই তো? কত বলো? 750। তাই এটা হচ্ছে 750 স্কোয়ার ফিট। স্কোয়ার ফিট, স্কোয়ার কথাটা কেন বলছি দেখো, এখানে ফিট আর ফিট গুণ করলে ফিটের স্কোয়ার, স্কোয়ার মানে কথাটা এস কিউ লিখলে হবে বা এটা দিলে হবে স্কোয়ার ফিট। কথা বুঝলে কি বুঝলে না? তার মানে ওই বাড়িটা হচ্ছে 750 স্কোয়ার ফিটের। তো দেখবে যারা মিস্ত্রি আছে জাস্ট লম্বাটা মাপবে, চওড়া মাপবে, গুণ করে দিল, দিয়ে বললো এত স্কোয়ার ফিট। ওটা অন্য ব্যাপার, ওটা এক্সট্রা কাউন্ট হবে, আবার ওটা এক্সট্রা কাউন্ট হবে, ঠিক আছে? ওটাও বলে দেবো, চিন্তার কোনো কারণ নাই। প্রত্যেকটা জায়গায় একটাই কাজ, লম্বা চওড়া গুণ করতে হবে, আর কিচ্ছু না, লম্বা আর চওড়া গুণ করতে হবে, এরিয়া তুমি পাবে। ক্লিয়ার? বলো, তাহলে যদি এটা যদি 80 স্কোয়ার ফিট হয়, তাহলে ছাদটা কত হবে? 80 হবে, কারণ এই জায়গাটা আর ওই জায়গাটা কি কম বেশি না সমান আছে, দেওয়াল তার হেলানো নাই, দেওয়াল তো সোজা আছে দেওয়াল। ওকে, বুঝছো ব্যাপারটা? তাহলে মানে একদম উদাহরণ সমেত কিন্তু বুঝাচ্ছি, ঠিক আছে? এবার চলে আসো নাম্বার 3। এবার একটু মন দিয়ে বুঝবে। দেখো বলছে পরিসীমা তো জেনে গেলাম, ক্ষেত্রফল জেনে গেলাম, এবার যেটা ব্যাপার হচ্ছে কি কর্ণ। কর্ণ মানে হচ্ছে কি এই কোণটার সঙ্গে এই কোণটা যদি যুক্ত করে দিই, যে বাহুটা পেলাম তার নাম কর্ণ, তার নাম কর্ণ। হ্যাঁ, কর্ণ, কর্ণ। এই যে এই যে নীল বাহুটা আছে এটার নাম কর্ণ, ঠিক? আমি তোমাকে বললাম তোমার এই যে জমিটা আছে, খুব মন দিয়ে বোঝো, একদম প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে বলছি, এটা তোমার জমি আছে, ঠিক আছে? তো এই জমিটা যে আছে, তো নিশ্চয়ই লম্বা আছে জমিটা, চওড়া আছে, এরকম একটা আয়তকার মাপের জমি আছে, মানে আয়তক্ষেত্রাকার জমি আছে, আয়তক্ষেত্রের আকার বিশিষ্ট। দিয়ে বললাম তুমি তোমার জমিতে লম্বা তুমি বাঁশ রাখবে, বাঁশ বললে ভুল হবে, বা তুমি কোনো কিছু খুঁটি রাখবে, লম্বা খুঁটি, বাঁশ বললে সুবিধা। যদি লম্বা বাঁশ এখানে তুমি রাখতে চাও, তো আমি বললাম সব থেকে কত বড় লম্বা বাঁশ রাখা সম্ভব হবে নিজের জমিতে, যেন কারোর জমিতে যেন না বেরিয়ে যায়। তাহলে তুমি বলবে স্যার যদি আমি মানে এই বরাবর লম্বা লম্বা রাখি, তা যতখানি লম্বা দৈর্ঘ্য আছে ম্যাক্সিমাম ওই মাপে রাখা যাবে, কিন্তু যদি বুদ্ধি করে স্যার কোনাকুনি করে রাখি, তাহলে কিন্তু এই এর থেকে বড় বাঁশ রাখা সম্ভব কি আর? তাহলে যেই বাঁশটা এই নীল যে এটা আছে মানে লাইনটা, এই মাপে যেটা আছে বাঁশ, সেই বাঁশটাকেই ম্যাক্সিমাম দৈর্ঘ্যে রাখা যাবে, এর থেকে বড় বাঁশ আর রাখা যাবে কি? যাবে না।
তাহলে আচ্ছা, এটা বাস আর এটা বাস কি সমান না কম বেশি আছে? সমান আছে। তা আমার প্রশ্ন হচ্ছে ওই বাসটা কতখানি লম্বা আছে, কথা বুঝলে? আমি ধরে নিচ্ছি কথার কথা, মনে করো যে এইটা মনে করো ধরে নাও 3 মিটার, এক্সাম্পল বলছি, আর এইটা মনে করো ধরে নাও 4 মিটার। কত বললাম? এটা কত বললাম বলো? 3 মিটার। এটা কত বললাম? 4 মিটার। ঠিক, তাহলে এই 3 মিটার চওড়া আর 4 মিটার লম্বা এইরকম একটা আমার জমি আছে, মানে জায়গা আছে, জমি বললে বল জায়গা, ছোট ছোট জায়গা আছে। এই জায়গাতে আমি ম্যাক্সিমাম কতটা লম্বা বাঁশ রাখতে পারবো পুরোপুরি নিজের জায়গায়? তাহলে আমাকে এই লেন্থটা বের করতে হবে না? তখন কি করতে হবে, একটা আমাদের ফর্মুলা জানতে হবে, খুব মন দিয়ে বুঝো। তখন যেটা ফর্মুলা জানতে হবে তার নাম হচ্ছে পিথাগোরাস। এই পিথাগোরাস একটা ফর্মুলা কি বলেছিল সেটা একটু মনে রাখতে হবে। কি খেয়াল রাখতে হবে দেখো ভালো করে। যদি আমি এটা এখন ত্রিভুজকে কল্পনা করি, আমি এই ছবিটা এখানে আঁকার চেষ্টা করছি, দেখো বলো ছবিটা মিলেছে না মিলেনি? এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা, আর এই জায়গাটা, এই জায়গাটা, ক্লিয়ার? তো এই রকম চিত্রে প্রত্যেকটা বাহুর নাম আছে। এটা যেহেতু লম্ব ভাবে আছে তো এটার নাম লম্ব, এটা যেহেতু শুয়ে আছে তো এটার নাম ভূমিতে আছে তো ভূমি, আর এটা যেহেতু কোণাকুণি হয়ে আছে তির্যক, এটার নাম অতিভুজ। ঠিক আছে, এখন আবার দেখো, ঠিক আছে? তো এই যে ছবি আছে, এই ছবিতে আমরা কি করব, এদেরকে দিয়ে একটা আমরা ফর্মুলা বানাবো। আমরা নয়, এই পিথাগোরাস বানাবে। কি ফর্মুলা বলছে? এই যে লম্ব আছে, লম্ব স্কোয়ার নাও, এই যে ভূমি আছে, ভূমি স্কোয়ার করে যোগ করে দাও। তা লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, এর মানটা আসবে অতিভুজ স্কোয়ার। এটা কে বলেছে? পিথাগোরাস বা পাইথাগোরাস। ক্লিয়ার? তাহলে বলো তো, আমার এই চিত্রটাতে যেটা এটা লম্ব আছে না, ভালো করে বুঝো, আমার চিত্রে এটা কি লম্ব আছে না? তো লম্ব মানে কি, এটার নাম কি দিয়েছিলাম? বি। তাহলে এখানে কি লিখবো তাহলে? বি এর স্কোয়ার। ভূমি কত আছে বলো? এল, তাহলে এল স্কোয়ার। আর অতিভুজ কত বলো? এটা কর্ণ না, এটা কর্ণ। কথা বুঝলে কি বুঝলে না? স্কোয়ার। ঠিক, যদি এবার যদি শুধু কর্ণ বের করতে বলে, শুধুমাত্র কর্ণ বের করতে বলে, তাহলে এই স্কোয়ারটা আমি তুলে দিলাম না এখানে, এই স্কোয়ারটা উঠে বাঁ দিকে যাবে কি হয়ে? রুট হয়ে। তাহলে রুট দিতে হবে একটা, তাহলে এই স্কোয়ারটা হলো রুট, যা আছে তাই থেকে যাবে পি স্কোয়ার যোগ এল স্কোয়ার। তাহলে আমরা পেয়ে গেলাম আয়তক্ষেত্রের কর্ণ কত? রুট ওভার বলো এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ব্যাপারটা বুঝতে পারলে কি পারলে না? তাহলে আয়তক্ষেত্রের কর্ণ, কর্ণ মানে এই কোণটা যেটা যুক্ত করা হয়, তাহলে যে মানটা পাবো কি করে? রুটের মধ্যে কি নেবো? এল স্কোয়ার যোগ বি স্কোয়ার। এইটা দিয়ে আমরা সহজেই আমরা কর্ণ পেয়ে যাব। তা চলো আমরা এটা দেখে মেপে দিই কত হচ্ছে। তাহলে যদি এটা কর্ণ মাপতে চাই আমি, তাহলে সেই কর্ণের যে মানটা হবে, তাহলে কত? এল স্কোয়ার করতে বলেছে, তেল কত আছে? 4। তাহলে 4 লিখবো, তাহলে স্কোয়ার আছে, যোগ বি কত আছে? 3, তাহলে 3 লিখলাম এখানে, তাহলে কোনো সমস্যা নেই। তাহলে সমান সমান 4 স্কোয়ার কত বললো? 4 4 16, 3 বল 3 3 9, যোগ করো কত? 25, 5 5 25, তাহলে 25 মানে বাইরে 5 বেরিয়ে আসবে। তো রুট থেকে বের করার নিয়ম হচ্ছে ওটাকে কতবার দিয়ে, মানে এটাকে মানে ভাঙিয়ে দিলাম, সেম সংখ্যা দুবার পাই। তো 5 কে দুবার পাচ্ছি কি পাচ্ছি না? দেখো 5 5 25, একটা 5 বাইরে বেরিয়ে আসবে। তাহলে কত পেলাম বলো? উত্তর বলো 5। তার মানে এই যে বাহুটা আছে এর মান 5 সেমি বা মিটার, না যা ছিল আর কি, 5 মিটার। কোনটা জায়গা বলো? জায়গাটা আগে বলো যে পিথাগোরাস কি বলেছিল? লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। লম্ব কোনটা? এই যে লম্ব ভাবে আছে। ভূমি কোনটা? এই যে ভূমি হয়ে আছে। অতিভুজ কোনটা? এই যে তির্যক হয়ে আছে। তো এটার নাম কি দিয়েছে আমি? কর্ণ। এটার নাম কি বলো? যে বাহুটা দুটো কোণকে যুক্ত করে, বিপরীত কোণকে, তার নাম কি? কর্ণ। তাহলে এখানে অতিভুজ মানে কি? কর্ণ। দেখো আমি তাহলে এখানে কি লিখলাম?
কর্ণ, দেখো লিখেছি কর্ণ লিখেছি, এই যে কর্ণ এখানে লিখেছি, এই যে কর্ণ লিখেছি। লম্ব, এটা কি লম্ব আছে, কত আছে, দেখো আমি আমি বি নাম দিয়েছি, আমি বি লিখেছি এখানে। আর ভূমি কোনটা, এটা ভূমি, কি নাম দিয়েছি আমি, এল, তো এল দিলাম, তো বি স্কোয়ার যোগ এল স্কোয়ার সমান কি, কর্ণ স্কোয়ার। যদি কর্ণ, আমার তো স্কোয়ার দরকার নাই, আমার শুধু কর্ণ দরকার। যদি কর্ণ দরকার হয়, এই স্কোয়ারটা এদিকে বাদিকে আসবে কি আসবে না, তাহলে যদি স্কোয়ার যদি বাদিকে যায় তো কি হবে, রুট হয়ে যাবে। তো রুটের ভিতরে দেখো কি লিখলাম, বি স্কোয়ার যোগ এল স্কোয়ার। এবার বললো বি এর মান কত, এখানে বললো এটা বি না, কত মান আছে, তো 3 দিলাম, দেখো এই যে 3, এই 3 আগে পরে কোনো ব্যাপার নাই, যোগ যেহেতু আছে আগে পরে কোনো ব্যাপার নাই, 3 স্কোয়ার দিলাম। ভূমি কত বলো, বি এল কত আছে, 4 দিয়েছে, এখানে দিয়েছে না, তো 4 স্কোয়ার যোগ 3 স্কোয়ার, এই যে এখানে মানটা বসাচ্ছে এখানে। তো 4 স্কোয়ার কত, 4 4 16, 3 স্কোয়ার কত, 3 3 9, যোগ করে কত 25, 16 9 25 না। এবার 25 মানে কি, 5 এ 5 এ 25, এই দুটো 5 থেকে বাইরে কত বেরিয়ে আসবে, 5। তাহলে বলো তো এটা কত পেলাম লম্বা, 5। তাহলে এইটাতে তুমি 5 মিটার লম্বা তুমি খুঁটি রাখতে পারবে। বুঝছো কি বুঝছো না? তাহলে আমরা কিন্তু 3টে ফর্মুলা পেয়ে গেলাম, আয়তক্ষেত্রের পরিসীমা পেয়ে গেলাম, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গেলাম, আয়তক্ষেত্রের কর্ণ পেয়ে গেলাম। কোনো সমস্যা বুঝতে কোথাও? হ্যাঁ, হ্যাঁ, রুট থেকে বের করার নিয়ম হচ্ছে এরকম, দেখো রুটের ভিতরে দেখো কত আছে, 25, তো একে ভাঙাবো, 5 এ 5 এ 25, দুটো সংখ্যা একই আছে, একটা বাইরে বেরিয়ে আসবে, রুটটা উঠে যাবে। মানে ধরে নাও এরকম কোথাও এসছে, মনে করো 2 গুণ 2 গুণ 3 গুণ 3, এটা উদাহরণ নিলাম, মনে করি এমনি এসছে একটা। তা দুটো 2 থেকে একটা 2 বাইরে বেরিয়ে আসবে, দুটো 3 থেকে একটা 3 বাইরে বেরিয়ে আসবে, আর রুটটা উঠে গেল। কত উত্তর বলো, 2 3 6 হয়ে গেল। ওটা ভেতরে থেকে যাবে। চলো, যদি আর 8টা 3 থাকতো মনে করো, ফর এক্সাম্পল, তো তোমরা বলেছো দুটো 2 থেকে একটা 2, দুটো 3 থেকে একটা 3, আর এই বেচারা সিঙ্গেল থেকে গেল, এর ভিতরে রেখে দাও, ভিতরে ও তো বেরোতে পারলো না, ওকে বেরোতে হলে জোড়া লাগতে হবে। তো 2 3 কত 6, আর রুট 10 থেকে গেল 6√3। ঠিক আছে, ধরে নাও আমি বলছি, লেখা আছে এখানে, মনে কর ধরে নাও 18 আছে, কত বলো 18। তাহলে কি তুমি ভাঙাবে নিশ্চয়ই, তুমি কি বলবে, স্যার 2 গুণ 3 গুণ 3 নিশ্চয়ই, 2 3 6 3, তা দেখো 18 কে ভাঙিয়ে পেলাম 2 3 3 পেয়ে গেলাম। তো তা তোমরা বলবে স্যার 2 এর তো কোনো জোড়া নেই, এ তো বের হবে না, কি 3 সের জোড়া আছে, দুটো 3, একটা 3 বাইরে বেরিয়ে আসবে, আর 2 যেহেতু সিঙ্গেল বেচারা ভেতরে থেকে গেল। কথা বুঝলে কি বুঝলে না? তো এই হচ্ছে আমাদের নিয়ম। তাহলে আশা করি তুমি কর্ণ বুঝেছো তাহলে। এবার অনেক সময় কি হয়, ধরে নাও তোমাকে কর্ণ দেওয়া আছে, মনে করো এটা দেওয়া আছে, তো তুমি এটা বের করতে পারবে কি পারবে না, প্রত্যেকে এই যে ফর্মুলা থেকে পেয়ে যাবে আশা করি। দেখো লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার দেওয়া আছে, লম্বের মান আছে, প্রতিভুজ আছে, তো ভূমি পেয়ে যাবে, এটাকে ওখানে গিয়ে ম্যানেজ করে দেবে। যদি তোমাকে ভূমি বের করতে বলেছে, লম্ব দেওয়া আছে, ঠিক আছে, তা সরি, মানে লম্ব তোমাকে বের করতে বলেছে, আর ভূমি মান দেওয়া আছে, অতিভুজ দেওয়া আছে, তো ভূমিকে ডান দিকে পাঠিয়ে দেবে বিয়োগ করে, তাই তো। বা অতিভুজের মান তোমাকে বের করতে বলেছে, লম্ব ভূমি দেওয়া আছে, যেভাবে করলাম, পারবে না, আরামসে যেতে পেরে যাবে। তো লিখবে না, লিখবে না এগুলো, এটা কিন্তু প্রথম দিয়ে করাচ্ছি, ভালো করে বুঝবে, কিন্তু কোশ্চেন কিছুই নাই, খুব মানে ইজি আছে জিনিস। ওকে মিটাই, জাস্ট 3টে ফর্মুলা, ঠিক আছে। এবার আমরা দেখে নেবো পরীক্ষায়, মানে কোশ্চেন দেখে নেবো যে যেমন ভাবে ম্যাথটা ভাষাটা বলবে আমরা সেভাবে লিখবো, কার কার মান দেওয়া আছে, এল আছে না বি আছে নাকি এরিয়া দেওয়া আছে, যা যা থাকবে আমরা লিখবো আর ফর্মুলায় ফেলবো। শোনো একটা কথা বলে দিই, কখনো দেখা যায় যে বলেছে ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে মানে এই মানটা দেওয়া আছে, তাহলে আমরা কি বলবো, এটা মানে কি এলবি না, তো লিখবো যে এলবি সমান সমান যেটা দেওয়া আছে। তোমাকে বলছে কর্ণ দেওয়া আছে 10 সেমি, এটা কোথার কথা বলছি, তাহলে কর্ণ মানে এটা ফর্মুলা, তুমি লিখবে কর্ণ মানে কি, তাহলে লিখবে √এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত 10, ঠিক কিনা। তোমাকে বললো পরিসীমা 100 সেমি, তাহলে কি লিখবে 2 × এল প্লাস বি সমান কত 100, তারপর দিয়ে দেখবো কোনটা নিয়মে করলে সলভ হবে, হয়ে গেল অঙ্ক, ঠিক আছে না। চলো আমরা আসি, চলো আমি এটা এখানে মিটাচ্ছি, এটা দেখো মন দিয়ে বোঝো,
কি বলছে দেখো ভালো করে, বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত 2:3। ঠিক আছে, তার মানে একটা আয়তক্ষেত্র বলেছে, এই দেখো এই হচ্ছে আয়তক্ষেত্র, তাহলে ঠিক এটা কি একটা বলো আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত 2:3, মানে দৈর্ঘ্য মানে কি এল আর প্রস্থ মানে কি বি, এদের অনুপাত বলেছে 2:3। ইস্টু মানে কি দৈর্ঘ্য যদি 2 হয় তো প্রস্থ হবে 3। কিন্তু কোথাও না কোথাও ভাষাটা একটু ভুল বলছে না? দৈর্ঘ্য মানে তো বড় বাহুটা, আর প্রস্থ মানে ছোট বাহুটা। তো ছোট বাহুটাই 2 আর বড় বাহুটা 3 কখনো হয়? হয় না। কিন্তু চলো ধরে নিচ্ছি আমরা, যেহেতু এরা বলছে বলে, চলো ঠিক আছে। তো এবার কথা হচ্ছে এটা অনুপাত আছে মানে কি অ্যাকচুয়াল মান এটা নেই। অ্যাকচুয়াল মান কত আমি জানিও না, হতে পারে এটা 20 ছিল, মানে এটা যদি 20 থাকতো তো এটা 30 থাকতো, তাহলে এটা 200 হতো তো এটা 300 হতো, এরকম একটা অ্যাকচুয়াল মানটা কোনটা সেটা আমি জানি না। কিন্তু এটা কাটাকাটি করে কত এসছে 2:3, এটা সব থেকে ছোট একটা অনুপাত সংখ্যা লিখেছে। যে যদি এটা সে 2 হয় তো এটা কত হবে 3। ঠিক, তাহলে এটা যদি আমি একদম কেটে গিয়ে ছোট এসছে, হ্যাঁ কত কেটে জানি না আমি, কিন্তু সংখ্যাটা বড় সংখ্যা ছিল, ঠিক আছে, কিন্তু কত ছিল সেটা আমি জানি না। হ্যাঁ, তো আমি ধরে নিচ্ছি এটা ছিল কত 2x, এটা কত 3x। এর মানে আমি ধরে নিচ্ছি যে দুটো সংখ্যাকে x দিয়ে কেটেছিল, তার মানে বুঝলে, মানে কাটাকাটি করে 2 আর 3 এসছে, তার নিশ্চয় সংখ্যাটা অন্য কিছু ছিল, গুণ করে বাড়বে। তা আমি ধরে নিচ্ছি সংখ্যাটাকে x দিয়ে গুণ করে ছিল, মনে করো 2x আর কি একটা 3x। তার লম্বা কত বলো 2x, আর এটা কত বলো 3x। তাহলে l পেয়ে গেলাম 2x আর b 3x। এটা বুঝলে কি বুঝলেন? লম্বা পেয়ে গেলাম, চওড়া পেয়ে গেলাম। বলো ওখানে কার মান দেওয়া আছে? ওখানে দেখো লেখা আছে ক্ষেত্রফল 54 বর্গ সেমি, আছে না? 54 কি? তাহলে এখন বললো ওটা ক্ষেত্রফল বইয়ে দেওয়া আছে, মানে কোশ্চেনে দেওয়া আছে। আর ক্ষেত্রফলের ফর্মুলা কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো মানে কি এলবি না? এলবির ফর্মুলা কি বলো? মানে এল ইন্টু ক্ষেত্রফল। আর এটা কত দেওয়া আছে বইয়ে? 54। তাহলে এই 54 আর এলবি সমান না অসমান? সমান। এল এর মান কত বলো? এক্সট্রা কে বলবে আবার? আর বি কত? ডান দিকে কত? কার কোনো সমস্যা বুঝতে? এটুকু সাজাতে পারলেই তো অঙ্কটা হয়ে গেল। স্যার এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটাও মানে গুণ করলে কি ক্ষেত্রফল, আর এটাও কি ক্ষেত্রফল। এটা কোত্থেকে? আমার ফর্মুলা থেকে যেটা শিখলাম আজকে। এটা কোত্থেকে? বই থেকে। দ্রুত একই জিনিস স্যার, একই প্রশ্ন, এটাও ক্ষেত্রফল এটাও ক্ষেত্রফল, সমান হবে না? সমান করে দিলাম। ঠিক, বলো 2 3 কত 6, এক্স এক্স করলে কত হবে, গুণ করলে কত হবে এক্স স্কোয়ার। ডান দিকে কত আছে 54। কোনো সমস্যা নেই বুঝতে? 6 দিয়ে কাটো, 6 9 কত 54। তাহলে এক্স স্কোয়ারের মান পেয়ে গেলাম কত 9। আমি আজকেই বললাম যখন তুমি এক্স এর মান বের করবে ডান দিকে যাবে কি রুট কত 9। তো 9 মানে কি 3 3 9, তাহলে বাইরে বেরিয়ে আসবে 3। তাহলে এক্স এর মান কত পেয়ে গেলাম 3। এর মানে ওরা 3 দিয়ে কাটাকাটি করেছিল, বলো কত দিয়ে? 3 দিয়ে। তাহলে বলো তো কত হবে দৈর্ঘ্য? 2 গুণ 3, তাহলে কারণ এক্স এর মান কত পেলাম এখন 3, তো 3 বসাও, 2 গুণ 3, 2 3 কত 6, আর 3 গুণ 3, 3 3 কত 9। দৈর্ঘ্য 6, প্রস্থ 9। তো অপশন দেখো, অপশন সি হচ্ছে 6, দেখো লেখা আছে অপশন সি তে। আমাকে বলছে দৈর্ঘ্য কত, এটা এটা দৈর্ঘ্য না 6 সেমি। দেখো অপশন হচ্ছে সি কারেক্ট। দেখো কি লেখা আছে 2 নম্বরটা পড়ো, দেখো একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 5:2, তাই তো? আর কত বলেছে ক্ষেত্রফল বলো 40। তাকাও, শোনো, তাহলে বলো তো দৈর্ঘ্য এল আর প্রস্থ কি বি, তো কত বলছে অনুপাতটা 5:2। তার মানে ধরে নেব কত দৈর্ঘ্য বলো 5x, প্রস্থ কত 2x, আর কি দেওয়া আছে ক্ষেত্রফল।
তো ফর্মুলা কি ক্ষেত্রফলের? এলবি না? কত আছে এলবি বলো? 40 দেওয়া আছে। দেওয়া আছে না ক্ষেত্রফল কত বলো? 40। আর এলবি মানে কি? ক্ষেত্রফল। মান বসাও। এল এর মান কত পেয়েছে? 5x। বি এর মান 2x। ডান দিকে কত আছে? 40। 5 2 এ 10, এক্স এক্স এ এক্স স্কোয়ার কত? 40। 10 4 এ 40। তাহলে এক্স স্কোয়ারের মান কত পেয়ে গেলাম? 4। তাহলে এক্স এর মান √4। তাহলে মানে কত? 2। তাই এক্স এর মান যখন 2 পেলাম, এই এক্স এর মানটা এখানে বসাও। তো কত? এখানে 2 বসাবো তাহলে। তো 5 গুণ 2 কত? 5 2 কত? 10। কত পেলাম দৈর্ঘ্য? 10। আর এটা কত বলো? 2 গুণ 2, 2 2 এ 4। তাহলে লম্বা পেয়ে গেলাম 10 আর চওড়া 4। প্রশ্ন কি বলেছে আমাকে? প্রস্থ কত হবে? তো কত প্রস্থ বেরোলো তাহলে? 4। দেখো কোনটা অপশন হলো? ডি। ম্যাথটা বুঝতে পেরেছো? বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত 1:7, তাই তো? দেখো এই যে আছে, এটা কি আয়তক্ষেত্র তাহলে নিশ্চয়ই, তাই তো? তো এটা হচ্ছে 1 হলে এটা কত? 7 বলেছে। এই যে 1x হয়, এটা কত হবে? 7x। চলো এটা একটু বুঝে নাও তাহলে। দেখো তার দৈর্ঘ্য হচ্ছে এল, প্রস্থ কত? বি। তো দৈর্ঘ্য যদি 1x হয় মানে শুধুমাত্র x, তো প্রস্থ কত? 7x। কেন? আমাকে বলেছিল 1:7। তো এই যে 1x ওটা 7x হবে তাহলে। আর কি বলেছে বলো? ক্ষেত্রফল দেওয়া আছে। কত আছে বলো? 28 বর্গ সেমি। তাহলে ক্ষেত্রফল মানে কি? এলবি না? কত? 28 তো নাকি? তো এল কত বলো? 1x। বি কত? 7x। ডান দিকে কত আছে? 28। 1 7 7, এক্স এক্স এ কত? এক্স স্কোয়ার। ডান দিকে 28। 7 4 এ 28। তাহলে এক্স স্কোয়ার মানে কত পেলাম? 4। তো এক্স কত হবে তাহলে? √4 মানে কত? 2। এক্স এর মান যদি 2 হয় তাহলে 2 বসাও তাহলে। 1 2 এ 2 আর 7 2 এ 14। এটা বুঝতে পারছো না? বলো কত পেলাম? লেন্থ 2 আর চওড়া 14। আমার কি উত্তর চেয়েছে এখন? পরিসীমা। তো যদি পরিসীমা বের করতে হয় তো কত পরিসীমা বলো? এটা 2, এটা 14। তো 2 আর 14 কত হচ্ছে? 16। 16 2 এ আনসার 32। পরিসীমা মানে কি? সীমানাটা না? তো এই সীমাটা যখন বের করব, একটা 2 একটা 14 বলে, এটা 2 মনে করো, এটা 14 বলেছে। তো সবটা কত হবে? 14 2 দুবার করে আছে না? 14 আর 2 কত? 16। 16 2 এ বুঝলি কি বুঝলে না ব্যাপারটা? এটা যে 14, এটা তো 14, এটা 2, এটাও তো 2। 14 দুবার আছে আর 2 দুবার আছে। তো 14 আর 2 যোগ করে একবার 2 গুণ করে দিলাম। দেখো একটা আয়তক্ষেত্রে বলেছে দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত কত বলেছে? 5:3। তো দেখো এই যে দেখো কত দৈর্ঘ্য? 5 আর প্রস্থ কত? 3। এটা অনুপাত দেওয়া আছে। যদি এটা 5x হয় এটা কত হবে? 3x। ঠিক? তা লম্বাটা 5x, চওড়াটা 3x। বল এবার বলো কার মান দেওয়া আছে? কি কিসের মান দেওয়া আছে? পরিসীমা 2 ইন্টু এল প্লাস বি। 2 ইন্টু, এই যে দেখো তাহলে 2 দিলাম, এল কত? 5x যোগ বি কত? এটা কি পরিসীমা? কত বলেছে পরিসীমা? এই যে 48 দিলাম তাহলে। এটাও পরিসীমা, এটাও পরিসীমা। এটা বই থেকে, এটা আমার ফর্মুলা থেকে। বুঝলাম না মনে হয়? বুঝে গেছো? এবার কি করবো? এখান থেকে আমরা কাটবো। দেখো 2 দিয়ে যদি কাটি কত হবে? 2 2 এ 4, 2 4 এ 8, কত পেলাম? 24 পেলাম। তা দেখো তো 5টা এক্স আর 3টা এক্স করে 8টা এক্স, কত পেলাম? 24। বুঝলে কি বুঝলে না? কোনো সমস্যা? সমস্যা নাই। 5টা এক্স যোগ 3টা এক্স, 8টা এক্স সমান 24। 8 3 এ কত? কত পেলাম এক্স এর মান? 3 পেয়ে গেলাম এক্স এর মান। পেয়ে গেলাম তো এক্স এর মানটা পুট করে এখানে। তো 5 গুণ কত বলো? কত? 5 3 কত? তো কত পেলাম লম্বা? আর এটা কত হবে? 9। আমাকে কি উত্তর কি চেয়েছে? লাস্টে বলো উত্তর কি চেয়েছে?
ক্ষেত্রফল চেয়েছে না, তো ক্ষেত্রফলের ফর্মুলা কি? ধরো কত পেয়েছো, গুণ কত লিখবো, কত হবে? দেখো কোনটা উত্তর হলো, অপশন ডি। কি লেখা আছে দেখো, একটি আয়তক্ষেত্রের, শোনো এক কাজ করবে, যেমন যেমন ভাষা বলবে তেমন তেমন এঁকে যাও লিখে যাও, অঙ্কটা মিলবে গ্যারেন্টি। কি বলেছে, একটি আয়তক্ষেত্রের, তো প্রথমে একটা ছবি আঁকো আয়তক্ষেত্রের সুন্দর করে, এই যে দেখো ভালো করে আঁকলাম, ঠিক আছে চলো। আয়তক্ষেত্রের একটি বাহু ও কর্ণের দৈর্ঘ্য বলেছে 10 সেমি আর 26 সেমি, তাহলে বলো একটি বাহু কত, 10 সেমি, তাই 10 মনে করো এই যে একটা বাহু 10 সেমি। কর্ণ কত বলেছে, কর্ণ কোনটা, এই যে কোনাকুনি করে, এটা কত 26 না, 26 দিলাম। আর কি বলেছে, অপর বাহু কত, অপর মানে কোনটা বলো তো, অপর কোনটা, এটা, এটা 10, এটা 10, এইটা তাই তো। তো বলো এটার নাম কি, লম্ব, এর নাম ভূমি, অতিভুজ, অতিভুজ দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, কি লাগবে, লম্ব। হ্যাঁ, বলো এই মানটা কি আছে, ভূমি, লম্ব, অতিভুজ, অতিভুজ দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, কি বের করতে হবে, লম্ব। তো বলো এটা এই তিনটে বাহুর মধ্যে যে সম্পর্ক, এটা কে বলেছ, পিথাগোরাস। তাহলে সেই পিথাগোরাসের নিয়ম অনুযায়ী এটা যদি আমি বলি এখন এল বলি, এটা বি বলি, এটা কর্ণ তো কর্ণই থাক। তাহলে দেখো ভালো করে, কর্ণকে আমি বলছি ডায়াগোনাল, তুমি ডি লিখছি, ওকে, ডি মানে ডায়াগোনাল, কর্ণ, ওকে। তাহলে দেখো তো এদের মধ্যে কি আছে রিলেশন বলো, তোমরা বলবে স্যার ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার সমান কি অতিভুজ স্কোয়ার, মানে এখানে লিখছি এল বি এবং ডি লিখছি। তাহলে যদি আমাকে এখানে বি এর মানটা বের করতে বলে, তাহলে নিশ্চয়ই এই এল স্কোয়ারটা ডান দিকে যাবে, কত হবে বলো, ডি স্কোয়ার মাইনাস এল স্কোয়ার নিশ্চয়। যদি বি এর মান বের করতে হয় তাহলে নিশ্চয়ই দিয়ে কি বলো, রুট হবে। তাহলে ডি এর মানটা কত আর এল এর মানটা বলো, ডি কত আছে 26, তাই 26 এর স্কোয়ার মাইনাস এল কত আছে বলো 10, 10 এর স্কোয়ার। ক্লিয়ার না, ক্লিয়ার না, 26 এর স্কোয়ার 676, 676 আর 10 এর স্কোয়ার 100, 676 থেকে 100 বাদ গেলে 576, আর 24 কে 24 গুণ করলে কত আসে 576। তাহলে আনসার দেখো 24। তাহলে একটা বাহু 10 হলে অপরটা কত 24। ক্লিয়ার হয়েছে না হয়নি? আরেকবার জাস্ট একটু খেয়াল রাখবে যে পিথাগোরাসের যে ফর্মুলা, লিখি কথাটা, হ্যাঁ এটা তোমাকে একটু কষ্ট করে মনে রাখতে হবে, 2-3 বার প্র্যাকটিস করলে এমনি মনে থেকে যাবে, ঠিক আছে। পিথাগোরাসের যে উপপাদ্য সেটা বলছে, এই যে দেখো এটা একটা যেহেতু সমকোণী ত্রিভুজ, এই কোণটা যেহেতু 90 ডিগ্রি, তাই সেক্ষেত্রে এটা অ্যাপ্লাই হচ্ছে। এটা হচ্ছে লম্ব, ভূমি, এটা হচ্ছে অতিভুজ। তো এদের মধ্যে কি সম্পর্ক আছে, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। দেখো এখানে ভূমির মান দেওয়া আছে, লম্ব বের করতে হবে, অতিভুজ দেওয়া আছে। তো যেহেতু আমাকে লম্ব বের করতে হবে, তো এখানে বিটা থেকে গেল, এই এলটা ডান দিকে পাঠিয়ে দিলাম, মাইনাস হয়ে গেল। জাস্ট মানগুলো পুট করলাম, দেখো এখানে স্কোয়ার ছিল, স্কোয়ার তুললে ওটা কি ডান দিকে রুট, রুট দিলাম। ডি এর ভ্যালু কত আছে 26 স্কোয়ার, এল কত আছে 10, 10 এর স্কোয়ার দিয়েছি। দেখো ভালো করে 26 এর স্কোয়ার মানে কি 26 কে 26 দিয়ে গুণ করলে আসে 676, এটা একটু মনে রাখবে। আর যদি নাও রাখতে পারো তবু চিন্তা নাই, কি আছে দেখো ভালো করে, এটা একটু বুঝে নাও। যদি স্যার স্কোয়ার মুখস্থ না থাকে তো স্কোয়ার বের করতে টাইম লেগে যাবে। এর থেকে একটা বেটার নিয়ম হচ্ছে, যদি বি এর ভ্যালু বের করতে হয় এক কাজ করবে, এখান থেকে দেখো লক্ষ্য করো, এটাকে ফর্মুলার মতো পড়ছে না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো একটা ফর্মুলা ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কি ফর্মুলা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো বলো এ এর ভ্যালু কত 26, বি এর ভ্যালু কত 10, তাহলে এ প্লাস বি মানে কত 26 যোগ 10, ক্লিয়ার না, ক্লিয়ার না, ইন্টু এ মাইনাস বি মানে 26 থেকে আবার 10 বাদ, 26 বিয়োগ 10। তাহলে দেখো তো 26 আর 10 কত 36, 26 থেকে 10 বাদ কত 16,
খেয়াল করো, দেখো 36 মানে কি 6 6 36, 16 মানে কি 4 4 16। দেখো দুটো সংখ্যা থেকে একটা বাইরে বেরিয়ে আসবে, 6 বাইরে বেরিয়ে আসলো। দুটো 4 থেকে একটা 4 বাইরে বেরিয়ে আসলো, 6 4 24। কি ক্লিয়ার না? ক্লিয়ার না? জাস্ট যেরকম ভাবে করো না কেন, হ্যাঁ ওটা একটু মনে রাখতে হবে।